প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আমাদের মানুষের তত্ত্বে সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা, কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল আমরা কিভাবে করি এবং কিসের মাধ্যমে করি তোমরা বলেছ, স্নায়ুতন্ত্রের মাধ্যমে করি। এখন আসো সমন্বয়টা কি। সমন্বয়টা হচ্ছে যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাসরুমে অনেক কাজ করি না, বাসায় অনেক কাজ করি না, কিন্তু এখানে যে আমাদের শারীরবৃত্তীয় যে কাজগুলো এগুলো সমন্বয় করে যে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাকে বলা হয় সমন্বয়। এখন দেখো সমন্বয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভৌত সমন্বয়তন্ত্র, একটা হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র। ভৌত সমন্বয়তন্ত্র হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে সংগঠিত হয়। ভৌত সমন্বয়তন্ত্র যেটা আমরা স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা সমন্বয় করি, আর রাসায়নিক সমন্বয়তন্ত্র হচ্ছে অন্তঃকরা তন্ত্রের মধ্যে। অন্তঃকরা আমাদের বহিঃকরা এবং অন্তঃকরা দুটি গ্রন্থি থাকে, এই গ্রন্থির মধ্যে দেখি এই রাসায়নিক সমন্বয়টা হয়ে থাকে। এখন আসো স্নায়ুতন্ত্র কি। স্নায়ুতন্ত্র হচ্ছে যে তন্ত্রের সাহায্যে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক কাজ সামঞ্জস্যপূর্ণভাবে সামঞ্জস্য রক্ষা করে পরিচালিত করাকে স্নায়ুতন্ত্র। যে কোনো কাজ সামঞ্জস্যপূর্ণভাবে কি করাকে পরিচালিত করাকে বলা হয় স্নায়ুতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে পরিচালনা করা বলা হয় স্নায়ুতন্ত্র। এবং আসলে স্নায়ুতন্ত্রের কাজ কি? পরিবেশের সাথে দেহের সমন্বয়। আমরা যেহেতু সেখানে ক্লাসে আসলাম, তোমরা বসে আছে, এগুলো সবগুলো কিন্তু সমন্বয়ের অংশ। আমাদের স্নায়ু কাজ করছে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় এবং সুনিয়ন্ত্রণ করা। আমি পড়াচ্ছি, তোমরা লিখছো। এটা হচ্ছে আমাদের অঙ্গের মধ্যে সমন্বয় এবং সুনিয়ন্ত্রণ, এটা করছে আমাদের স্নায়ু। স্নায়ুতন্ত্রের কাজ দেখো ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশিগুলো আর অনৈচ্ছিক পেশিগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনৈচ্ছিক পেশিগুলো কিন্তু কাজ করছে সমন্বয় করছে এই স্নায়ুতন্ত্র। বাইরের উদ্দীপনা গ্রহণ, বাইরে এখন কোনো কিছু হচ্ছে, বাইরের উদ্দীপনাটা গ্রহণ করার জন্য এই স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবেদী অঙ্গসমূহকে সক্রিয়করণ, আমাদের সংবেদী অর্গানিজম গুলো আছে ওগুলোকে সক্রিয়করণে এই স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসো আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান এবং কার্যকরী একক কি। স্নায়ুতন্ত্রের প্রধান এবং কার্যকরী একক হচ্ছে নিউরন। আরো আছে নিউরোগ্লিয়া আছে, তারপরে সিনাপস আছে, অনেকগুলো আছে, নিউরোট্রান্সমিটার আছে। এর মধ্যে নিউরন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক বলা হয়। তাহলে এই যে নিউরনের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে নিউরাইট। নিউরাইটটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ডেনড্রাইট, একটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রাইট হচ্ছে বহু শাখা প্রশাখা বিশিষ্ট, আর অ্যাক্সন হচ্ছে কোনো শাখা প্রশাখা না। এখন আসো ডেনড্রাইট দেখো, এখানে নিউরনের চিত্রটা আমরা দেখি। ডেনড্রাইট হচ্ছে একটু শাখা, এখানে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষ দেহ, এই জিনিসটা হচ্ছে অ্যাক্সন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিউরনের এখানে থাকে মাঝখানে থাকে নিউক্লিয়াস থাকে, যেটা আবরণীটা, আর এখানে থাকে নিউক্লিয়াস, আর এখানে মাঝখানে থাকে একটা আবরণীটা হচ্ছে মায়োনেট। এবং এই মাঝখানে যে ভাগটা থাকে একটার সাথে আরেকটা, এই মাঝখানের অংশটা হচ্ছে গ্যাংলিয়ারের পর্ব। এবং এর নিচে যে স্নায়ুটা থাকে এটাকে বলা হয় ট্যালোডেনড্রিন। কেমন? এটা হচ্ছে তারপরে এখানে ট্যালোডেনড্রিনের নিচে একটা পেশিটা থাকে, এবং পেশির এখানে দুই পাশে দুইটা অংশ থাকে, এটাকে বলা হয় সিনাপটিক নব। এখন দেখি এই হচ্ছে নিউরনের গঠন। এখন আমরা দেখি নিউরন কয় ধরনের হতে পারে। নিউরন হচ্ছে 5 ধরনের হতে পারে প্রলম্বিত অংশের ভিত্তিতে। আমরা দেখি প্রলম্বিত অনেকগুলো অংশ আছে, এই অংশগুলোর ভিত্তিতে নিউরন 5 ধরনের হতে পারে। প্রথম অংশটা হচ্ছে অ্যাপোলার বা মেরুহীন, এতে কোনো প্রলম্বিত অংশ থাকে না। দ্বিতীয়টা হচ্ছে ইউনিপোলার বা একমেরুযুক্ত, প্রলম্বিত অংশ থাকে। তৃতীয়টা হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত, যেগুলোর মধ্যে দুটো প্রলম্বিত অংশ থাকে। মাল্টিপেয়ার বা বহু মেরুযুক্ত, এখানে অনেকগুলো প্রলম্বিত অংশ থাকে। সিউডো ইউনিপোলার হচ্ছে বা ছদ্ম মেরুযুক্ত, এগুলো হচ্ছে দুইটা প্রলম্বিত অংশ মিলে একটাতে যখন মিলিত হয় তখন এটাকে বলা হয় সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন। তাহলে নিউরন কয় ধরনের তা আমরা জানলাম, নিউরনের গঠনটা জানলাম, আমাদের নিউরন কি জানলাম, এবং আমাদের স্নায়ুতন্ত্র কাজ করে স্নায়ুতন্ত্রের কাজটা জানলাম। এখন আসো নিউরোক্রিয়া, অর্থাৎ এটা আমি কেন বলছি, নিউরনের সাথে আমাদের নিউরন যে টিস্যুর ভিতরে, যে টিস্যুটার ভিতরে নিউরনটা সুরক্ষিত থাকে, এই সুরক্ষিত থাকার ব্যাপারটা হচ্ছে সুরক্ষিত থাকে, ওই অংশটাকে বলা হয় নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া আবার 4 ধরনের, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস, একটা হচ্ছে ম্যাক্রোগ্লিয়া, আর একটা হচ্ছে অ্যাপেন্ডাইন। তাহলে এই 4টা ধরন থাকে
ক্লিয়ার? আমরা আগামী ক্লাসে নিউরোট্রান্সমিটার এবং সিনাপস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।